উপস্থিত এই আলোচনা সভার সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমাদের এখানে উপস্থিত আছেন আগের একটি কমিটি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, অদম্য নারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আবার বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি অনেকটা অবাক হয়েছি। আমি পাইলট গার্লসের হেডমাস্টার স্যারকে বলবো, এরপরে যখন কোনো দিবসে আপনার শিক্ষার্থীদের নিয়ে আসবেন, একটু আগের দিন বলে দিবেন। আপনার গার্লস স্কুলের শিক্ষার্থীরা যদি রোকেয়া সম্পর্কে না বলতে পারে, তাহলে আসলে আর এই দিবস পালন করার খুব বেশি যৌক্তিকতা আসে না। আমি রোকেয়ার সম্পর্কে একটি কবিতা পেলাম, দেখি একটু কবিতাটা বলি। যুগ যুগ ধরে দাসীপনা করে দাসিত্বে হয়েছে লীন, ভূস্বামী গৃহস্বামী হয়েছে দামি, নারীরা হয়েছে হীন। তুমি যদি নজরুলের নারী কবিতাও পড়ো, সেখানে আবার সে খুব প্রত্যাশার কথা বলছে। সে বলছে যে সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষেরা ছিল না দাস, নারীরা ছিল দাসী। মানে সেই যুগটা পার হয়ে গেছে। যাই হোক, 1880 সাল, তখন এই উপমহাদেশে বিশেষ করে রাজশাহী ডিভিশনে তখন নীলকর বিদ্রোহ থেকে শুরু করে একদম ফকির সন্ন্যাসী বিদ্রোহে যখন একদম পুরো সমাজটাই দিশেহারা, তখন বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম। উনি কিন্তু অনেক কিছু লিখেছেন নারীদের জন্য। অবরোধ বাসিনী একটি প্রবন্ধ আছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো, তোমরা শুধু মোবাইল না চালিয়ে এগুলো একটু করবে, দেখবে ভালো লাগবে। অবরোধ বাসিনীতে আছে শপথের কথা, সবাই বলছে ওই গাড়িতে, ওখানে শপথ বলা আছে, কিন্তু গাড়ি না, শপথ বলা আছে। শপথের কাহিনীটা সবাই বলেছে, কিন্তু ওখানে সুন্দর আরেকটি গল্প আছে যে একই পরিবারে স্বামীরা যখন গ্রহ নক্ষত্রের দূরত্ব পাবে, স্ত্রীরা তখন বালিশের কাভারের দৈর্ঘ্য এবং প্রস্থ পাবে। কথাটা কিন্তু অনেক কঠিন। আমি মঙ্গল গ্রহ থেকে সূর্যের দূরত্ব কত, অথবা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এটা যখন একজন পরিবারের লোক জানতেছে, আর ওই পরিবারের একটা মেয়ে বা স্ত্রী পরিমাপ করতেছে হলো বালিশের কাভারের দৈর্ঘ্য প্রস্থ। তোমরা যদি সুলতানার স্বপ্ন পড়ো, সুলতানার ড্রিম যেটা বলা আছে, ওখানে কিন্তু নারীরা কিভাবে অগ্রসর হবে সেই কথাটি বলা আছে। আমাদের এই উপমহাদেশে নারীদের জন্য শুধু আলাদা করে একটি শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোক্তা কিন্তু একমাত্র সে। তোমরা হয়তো জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। তার আগে আমাদের এখানে কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান ছিল না। কিন্তু 1911 সালে সে কলকাতাতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটা স্কুল করলেন। তারপর থেকে কিন্তু নারীদের যে আলাদা করে শিক্ষা ব্যবস্থা করা যায়, সেটার মানসিকতা কিন্তু তার মাথা থেকে এসেছে। সেজন্য আমি শিক্ষার্থীদের বলবো, এইগুলো একটু ভালো করে রপ্ত করা। শুধু তার উঠে আসার পিছনে যে সম্পূর্ণ কৃতিত্বই যে শুধু নারী জাগরণের জন্য, তাও কিন্তু নয়। তোমরা হয়তো জানো, সে যে স্কুলটা করেছে, সেই স্কুলটার নাম কিন্তু তার নামে দেয়া না। কেন দিল? তোমরা তার সুলতানাস ড্রিম গল্পে যখন পড়তে যাবে, তার উঠে আসার গল্প শুনবে, পড়ালেখার গল্প শুনবে। সে বাবার বাড়িতে পড়েছে তার ভাইয়ের কাছে, আর স্বামীর গৃহে যখন গিয়েছে তখন সাখাওয়াত যে তার হাজবেন্ড ছিল, তার কাছে কিন্তু পড়ালেখাগুলো শিখেছে। সুতরাং আমরা যারা পুরুষেরা আছি, শুধু নারীদেরকে উদ্বুদ্ধ করবো যে পড়ালেখা করার জন্য, তাই নয়, আমরা তাদেরকেও সাহায্য করতে হবে। তারা যাতে লেখাপড়ার মতো করার মতো সুন্দর একটি পরিবেশ পায়, সেই প্রচেষ্টাটা করতে হবে। আমরা চাই না অবরোধ বাসিনীতে যে ব্যাখ্যাগুলো দেয়া আছে, যে কল্পনাগুলো দেয়া আছে, ওখানে সম্ভবত শামসুদ্দোলা আর নজমুদ্দোলা এরকম দুইটা টার্ম আছে। এটা ফার্সি শব্দ। এটা শিক্ষার্থীদের জেনে নিবা। এটা সূর্য এবং চন্দ্রের সাথে কিছু কিছু গল্পের তুলনা করা আছে। আমি চাই আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া করুক। লেখাপড়া যদি করে তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক ভালো লাগা কাজ করবে, তখন ভালো করবে। কিন্তু অন্য কিছু করে আসলে
রোকেয়াও যে ভালো করেছে তার একমাত্র কারণ কিন্তু ছিল সে লেখাপড়া করেছে। তুমি লেখাপড়া না করলে এটা করতে পারবে না। এখানে যারা বিভিন্ন সহিংসতার শিকার হয়েও অদম্য বা অপ্রতিরোধ থেকে আজকে পুরস্কার গ্রহণ করবেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আশেপাশে যেসব অবহেলিত নির্যাতিত নারী আছে, তারা যেন অবহেলা বঞ্চনার মধ্য দিয়ে তাদের পুরো জীবনটা অতিবাহিত না করে, সেজন্য আমাদের কাছে জানাবেন। আপনারাও পারলে সেবা করবেন, আমাদের কাছে জানালে আমরা তাদেরকে চেষ্টা করব তাদেরকে সুরক্ষিত করার, সুরক্ষা দেওয়ার। এরই মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মিস ইন্টারপ্রিয়েট করি। আমাদের ইসলাম ধর্ম কিন্তু অনেক নারীদের অনেক সম্মান দিয়েছে। তোমরা হয়তো জানো যে আয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হতো। সেখান থেকে তোমরা যারা শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলছি, সূরা নিসা যদি পড়ে থাকো, একজন নারীকে কত জায়গায় সম্পদের অংশ দিয়েছে। পুরুষ শুধু একটা জায়গা থেকে পায় বা বেশ কয়েক জায়গা থেকে পায়, কিন্তু নারী যেখানে যেখানে তার অবস্থান ছিল সব জায়গা থেকে পায়। সেজন্য ইসলাম ধর্ম কিন্তু নারীকে অনেক সম্মান দিয়েছে। সেজন্য শুধু ধর্মীয় গোড়ামির কথা বলে যেন নারীদেরকে আটকিয়ে রাখা না হয়, সেই ব্যাপারেও নারীদের সোচ্চার থাকতে হবে, শিশুদের সোচ্চার থাকতে হবে। আমরা চাই বেগম রোকেয়া সুলতানাস ড্রিম যেভাবে নারীদেরকে জাগরণের অগ্রদূত হিসেবে কামনা করা হয়েছে, আকাঙ্ক্ষা করা হয়েছে, নারীরা সেভাবেই উন্নতির উচ্চ শিখরে যাক এবং সকল প্রকার বঞ্চনা, অত্যাচার থেকে দূরে থাকুক। তারা সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করুক, সেই প্রত্যাশা রাখি। এবং আজকে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন, এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা এখানে শেষ করছি। গৃহিণী তার মানে হচ্ছে গৃহিণীরা কিছুই করে না। কিন্তু আমার তো মনে হয়, আমি আমার ওয়াইফকে দেখি, আমার মনে হয় যে দুর্গার যেমন 10টি হাত আছে, আমি প্রত্যেকটা নারীর 10টি নয় 40টি হাত দেখতে পাই। একাধারে তারা তার সন্তানকে সামলায়, স্বামীকে সামলায়, পারিবারিক যত কার্যক্রম আছে সব চালায়, তারপরে আবার চাকরিও করে। এরকম নারীও সমাজে আছে। যারা আমাদের কর্মজীবী নারী, তারা শুধু তার সংসার চালায় না, তার অফিস চালায় না, তার সন্তানকে দেখাশোনা করে, তার পরিবারকে দেখাশোনা করে, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে, তার বাবা মাকে দেখাশোনা করে। সব দক্ষতা যে স্পর্শ হাতগুলো রয়েছে তারা সেখানে ব্যবহার করে। সুতরাং আজকে বেগম রোকেয়া দিবসে দৃঢ়তার সাথে বলতে চাই, নারী আমাদের অহংকার। নারীরা এগিয়ে যাবে, বাংলাদেশকে গড়বে, এই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, এই প্রত্যাশা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার ছোট্ট কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাবিনি এক কন্যাশ্রীর মাধ্যমে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, আর আমার মনের কথা বা আমার জীবনের কথা কিছু বলতে পারতেছি। আপনাদের সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়, এক ভালো ফ্যামিলিতে, এক ছেলে, কিন্তু আমার জীবনের সুখ শান্তি কি জানি বিয়ের দিন থেকে শেষ। তারপরেও কিছুদিন সংসার করতে করতে একটা মেয়ে সন্তান হয়। তারপরে স্বামী, আমার মানসিক সমস্যা, বারবার আমার শ্বশুর শাশুড়িকে বলি যে আমার স্বামী মনে হয় মানসিক সমস্যা, আমার বোনটা চাকরি করে, ওখানে চিকিৎসা করানো হোক। আমার শ্বশুর বলে যে ওরা সব গাফলতি, তুমি ওরা দাম দিও না, আমরা যখন মায়ের ছাড়তে পারি তুমি পারো না। কিন্তু দেখি দিন দিন খালি অর্ধপতন হয়, কোনোদিন উন্নতি হয় না। এভাবে চলতে চলতে 8টা বছর সংসার করার পরে ওই থাকে না, 6 মাস 1 বছর পর পর বাড়িতে আসে খালি রাগারাগি, কেজি মারামারি, এই অবস্থায় বাবা বাড়িতে আসি। বাবা অন্য জায়গায় বাবা বিয়ে দেয়, ওখান থেকে ছেড়ে নেয়। কিন্তু যার কপালে সুখ নেই তার জীবনে কোথাও সুখ পায় না। এক জায়গার থেকে আরেক জায়গায় গেলাম, সেখানে স্বামী বউ ছেড়ে দিয়েছিল, তার সঙ্গে আমার বাবা বিয়ে দেয় আবার ধুমধারাক্কা করে। কিন্তু 2 বছর অতিবাহিত হওয়ার পরে আমার ওখানে একটা বাচ্চা হয়, মেয়ে। কিন্তু ওর স্বামী আবার বড় বউ নিয়ে আসে। বড় বউ নিয়ে আসার আমার নির্যাতনের তো শেষ নেই। তারপরে আমার জীবনটা খালি কোনো মতো জীবনটা নিয়ে আমি ওখান থেকে চলে আসি। এখন বর্তমানে আমি খুব কষ্টেই আছি, কিন্তু বাবা মার বাড়িতে থাকি, 2টা মেয়ে লেখাপড়া করতেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমি মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। একটা ওসলি হাই স্কুল থেকে পাস করলো,
ওই স্কুলে আমি ভাত সাজান এসে এই স্যার বলছে যে শান্তরা তুমি যে ভাত সাজান এসে কিলাও তোমার কেলের মায়া এলে কি তোমার মেয়েরা ঋণের দাম দিতে পারবে। মেয়েকে বলে যে মা তুমি তোমার মায়ের দুঃখ মুছা দিও, মা কত কষ্ট করে মানুষ করতেছে, কিন্তু মেয়ে আমার খুব চ্যানেল। আপনারা সবাই দোয়া করবেন। এবার ইন্টারমিডিয়েট পাস করেছে, এখন দেখি কোথায় ভর্তি করানো যায়, চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার একটা ক্লাস 6-এ ভর্তি করে দেবো, আজকে যাবো আমি উচ্চলি স্কুলে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যে আমি মেয়েদের মুখের দিন থেকে আমি বাইতে আছি। আপনারা আমার মেয়ের জন্য খুব দোয়া করবেন যেন আমি মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আর ওদের মাঝে আমি যেন সুখ খুঁজে পারি। নারীদের অগ্রসরের অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা বেগম রোকেয়া সাখাওয়াতের দিকে তাকালে দেখতে পাই যে তিনি ঊনবিংশ শতাব্দীতে যখন নারীরা ঘরে আবদ্ধ ছিলেন, যখন শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, সম্মান বিভিন্ন কোনো কাজে যখন তার কোনো ছিল না, তখনই তিনি আমাদের নারী জাগরণের অগ্রদূত হিসেবে আমাদের সামনে আসেন এবং তিনি তখন নারীদের শিক্ষার জন্য সাখাওয়াত মেমোরিয়াল নামক একটি স্কুল তৈরি করেন, যেখানে মুসলমান নারীরা শিক্ষার সুযোগ পায়। এরপরে তিনি থেমে থাকেনি, বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন গল্প, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিভাবে নারীদের সামনে আনা যায় এভাবে তিনি অনেক কাজ করে গেছেন। আজকে আমরা আমাদের এই বর্তমান অবস্থার দিকে তাকালে দেখতে পাই নারীরা আজকে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন বড় বড় কর্মকর্তা বিভিন্ন জায়গায় আছে। এটা ভাবলে শুধু তারই অবদান, হয়তোবা তারই অবদানের কারণে হয়তোবা আজ বিভিন্ন জায়গায় এই নারীদের আমরা সামনে অগ্রসর দেখতে পাই। এত এত যে কোনো জিনিস একদিনে হয় না, বিভিন্ন সময় হয়তো অনেক প্রতিকূল পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে আমরা আজ নারীরা হয়তো সামনে এসেছি। আজ হয়তো আপনাদের সামনে আমিও কথা বলছি, হয়তো তারই হয়তো বা অবদান। না হলে আগে যখন নারীরা মুসলিম নারীরা হয়তো ঘরে ছিল, তখন হয়তো আমিও হয়তো বা ঘরে থাকতাম, এখন তারই অবদান। এছাড়া তিনি নারী জাগরণে যেভাবে সবাইকে এগিয়ে নিয়ে আসছেন, আমাদের বিশ্ব কিন্তু আজ এগিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আমরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছি আমরা, কিন্তু আমাদের আজও বিভিন্ন সমাজে কোনো কোনো এলাকায় দেখতে পাই নারীরা আজও সেখানে শিক্ষিত নারী শিক্ষায় হয়তো সেই ফ্যামিলিতে ছেলে আছে, মেয়ে আছে, ছেলেকে শিক্ষিত করা হচ্ছে, মেয়েকে ওইভাবে শিক্ষিত করা হচ্ছে না। মেয়েকে এখনো বাল্য বিবাহ দেওয়া হচ্ছে, বিয়ের পরে মেয়েরা বিভিন্ন সহিংসতার শিকার এখনো হচ্ছে। তাহলে কি আমরা তার আদর্শকে এখন কি সংযত রাখতে পেরেছি? তারপরেও আবার বলতে চাই যে এটা শুধুমাত্র আইন দিয়েই এটা হবে না, এটা আমাদের পারিবারিক শিক্ষা। আমরা যদি ছোট বাচ্চাকেই ছোটবেলা থেকেই আমরা যদি বৈষম্য না করি, আমরা যদি সুন্দর ছেলেটাকে মেয়েটাকে যদি সুন্দর শিক্ষায় শিক্ষিত করি এবং ছেলেদের ভিতরে যদি বাচ্চাকালেই তাদের মেয়েদের প্রতি যে সম্মান বোধটা যদি আমরা ফ্যামিলি থেকে দিতে পারি, তাহলে হয়তো আমরা একটা সুন্দর দেশ পাবো, হয়তো গড়ে উঠবে একটা সুন্দর বাংলাদেশ। এবং এই সুন্দর যখনই আমাদের নারীরা সম্মানিত হবে, নারীরা যখনই শিক্ষিত হবে, বাল্যবিবাহ থেকে দূরে থাকবে, তখনই হয়তো আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো এবং তখনই হয়তো আমাদের বেগম রোকেয়া যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন সফল হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি যে অর্থনৈতিক ভাবে স্বাধীনতাই একটা নারীর প্রথম মুক্তির পথ, এবং এই বিশ্বাস থেকে আমি গ্যালাক্সি ফাউন্ডেশন থেকে সর্বপ্রথম ট্রেনিংটা নিই এবং স্বল্প পুঁজি নিয়ে আমি আমার কাজ শুরু করি। এরপরে আমার দক্ষতা উন্নয়নের জন্য আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আরো হস্তশিল্পে আমি ট্রেনিং নিই। এরপরে স্যারদের পরামর্শ নিয়ে আমি কাজ শুরু করে দিই। আলহামদুলিল্লাহ আমি আমার কাজে রেসপন্স পাই। আমার এই কাজটা আমি বর্তমানে হস্তশিল্প নিয়ে কাজ করছি, পাশাপাশি আধুনিক কৃষি নিয়েও কাজ করছি। আমার এই কাজটা সহজ ছিল না, জীবনে আমার প্রত্যেকটা ক্ষেত্রে বাধা আসছে এবং আমি যে অর্থনৈতিকভাবে সফল হব এই ইচ্ছাটাই আমার সকল বাধাকে অতিক্রম করতে সাহায্য করছে। আমি মনে করি সাফল্য মানে শুধু নিজের সফলতা নয়, বরং আমার সাথে আরো 10 জন নারী কর্মসংস্থান এবং আরো 10 জন নারীর জীবনে পরিবর্তন নিয়ে আসা।
সর্বশেষে সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং এই অদম্য নারী পুরস্কার খেতাব আমি মনে করি আমার কাজকে আরো উৎসাহিত করছে, যা আমার পরবর্তী জীবনে আমাকে আরো বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা দিবে। এই সম্মান শুধু আমার একার নয়, আমার সাথে কাজ করা আমার প্রত্যেকটা মানুষ এবং আমার যাত্রাপথের অনুপ্রেরণা দেওয়া প্রত্যেকটি মানুষের। পরিশেষে সকলের জন্য দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা দান করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাহি কিছু ভূমিয়ার, তো আমরা অনেক কথাই শুনেছি, অনেক বক্তব্য শুনেছি। আমাদের যেটা মনে হয় যে কর্মক্ষেত্রে নারী অনেক সফলতা পেয়েছে, বাসায় ভগ্নী হিসাবে, মাথা হিসাবে, আমাদের সহধর্মিণী হিসাবে নারীর যে অধিক্ষেত্র, এই জায়গাতে নারীকে আমরা কতটা প্রতিষ্ঠিত করেছি, কতটা শ্রদ্ধার জায়গায় রেখেছি, কতটা সম্মানের জায়গায় রেখেছি। আমরা যদি চিন্তা করে থাকি যে আসলে সারাদিন একজন নারী কি কাজ করে সেটা আসলে প্রতিদান দিয়ে শেষ করতে হবে, তাহলে আমার মনে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমরা তো মায়ের আদর স্নেহ ভালোবাসাকে প্রতিদান দিয়ে শেষ করতে পারবো না, এটা তো সম্ভব না, তাই না? তো সেই কারণে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমার মনে হয় কর্মক্ষেত্রে নারীর সফলতা এসেছে, শিক্ষাগতায় এসেছে, চিকিৎসাতে এসেছে, সব জায়গায় এসেছে। কিন্তু যেটা করতে হবে, আমরা আমাদের যেটা কনসার্ন সেটা হলো নারীর নিরাপত্তা নিয়ে আমাদের কনসার্ন, এটা করতে হবে, আমাদের বাড়াতে হবে। এবং যখন নারীর নিরাপত্তা এবং যখন একজন নারী মনে করবে যে হ্যাঁ আমি নিরাপদ, সময়ের কোনো বাধা বিঘ্ন থাকবে না, আমি কখন বেরোলাম, কখন গেলাম, কোথায় যাচ্ছি, এটা যদি হয় তাহলেই মহিষী নারী এবং আমাদের যে রোকেয়া সাবরাত হোসেন, তার যে সংগ্রাম, তার যে জীবন, সেটি সার্থক হবে। তার যে স্যাক্রিফাইস, তিনি যে দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছে, সেটি আমাদের জন্য সার্থক হবে। আসলে এই দিবস আমরা প্রতি বছরই পালন করি, এই বক্তব্য আমরা প্রতি বছরই শুনি, তাই না? কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো হতে চাইতো, আমাদের বোনরা যারা রয়েছে তার যে অনুপ্রেরণা সেটি নিয়ে এই যে আমাদের দেশ, এই সমাজ গড়ায় যদি আমরা অবদান রাখতে পারি, তাহলেই আজকের এই দিবস সফল হবে। তো আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আজকে যারা উপস্থিত হয়েছে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে আজকের উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো সভাপতি, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। আজকে যে মহিষী নারীর কথা আমরা এখানে আলোচনা করছি, ইনি কোনো সাধারণ মানুষ নয়। নারী শিক্ষার অগ্রদূত এই মহিষী নারী যখন শিক্ষার আলোক বর্তিকা হাতে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, ওই সময়ে সমগ্র উপমহাদেশে মহিলাদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেয়েরা, আজকে বেগম রোকেয়া বলেছেন তার এক কাব্যে, মেয়েদেরকে বলা হতো আকেসুল নাকেসুল আকেল, অর্থাৎ নির্বোধ, তাদেরকে বলা হতো নির্বোধ, এরকম আখ্যায়িত করা হয়েছিল। সেই অবস্থা থেকে আজকে মেয়েরা বেগম রোকেয়ার পথকে অনুসরণ করতে করতে আজকে তারা পাইলট হচ্ছে, আজকে তারা ডাক্তার হচ্ছে, আজকে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, এমনকি সমাজের যারা প্রতিনিধিত্ব করছে, পুলিশ অফিসার, এমনকি ইউএনও এবং ডিসি হয়ে যাচ্ছে। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় যে বাংলাদেশে বিগত কয়েক বছর থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তোমাদের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, আজকে বেগম রোকেয়ার সম্বন্ধে অনেক কথা বলা হলো, কিন্তু মেয়েদেরকে অত্যন্ত ছোট করে দেখা হলো, কিন্তু এই মেয়েদের অনুপ্রেরণার পিছনে ছিল কিন্তু পুরুষেরা। আজকে আমার পাশে বসে আছেন প্রধান অতিথি। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, সমগ্র বাংলাদেশে আপনাদের মতো ম্যাজিস্ট্রেটরা মেয়েদের শিক্ষার ব্যাপারে আপনারা আরো উৎসাহিত হন এবং আপনাদের দ্বারা গোটা বাংলাদেশ শিক্ষার আলোতে আলোকিত হয়ে যাক বেগম রোকেয়ার মতো। সম্মানিত উপস্থিতি, আজকে কথা বলার
অনেক সময় হয়ে গেছে, আমাদের সাংবাদিক ভাইরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। আমি শুধু একটি মেসেজ তোমাদেরকে দেব, বেগম রোকেয়া কিন্তু তার জীবনে যেভাবে কষ্ট করেছে, আমার সুযোগ হয়েছে এবং আমি বলতে চাই এখানে যারা আছে, প্রতি বছর আমি বেগম রোকেয়ার সেই পায়রাবন্ধ আমি ভিজিট করি, শুধুমাত্র একটি আকর্ষণে। কি সেই মহিলা ছিল, কি তার মধ্যে একটি বস্তু ছিল যার দ্বারা সে এরকমের শিক্ষার প্রতি তার এত আগ্রহ ছিল। তোমাদেরকে এরকম আগ্রহ হতে হবে। আমরা যারা আছি, আমি আজকে এটা বলা চলে কাকতালীয় ভাবে হতে পারে, একটা হয়েছে হলো দুর্নীতি প্রতিরোধ দিবস, আবার একটা হয়েছে নারী নির্যাতন দিবস। আমি দুটো দিন অত্যন্ত ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি এবং এবং এই কারণে যে আজকে নারী নির্যাতন প্রতিরোধ করা লাগবে কেন? স্বাধীনতার আজকে প্রায় 51 বছর, আজকে কেন এই স্বাধীন বাংলাদেশে মেয়েরা নির্যাতিত হবে? আমি সম্মানিত একজন বিচারককে, আমি নির্বাহী অফিসার হিসেবে বলছি না, একজন বিচারককে আমি এই কথাটি আমি তার কাছে বলে যেতে চাচ্ছি। আজকে অত্যন্ত দুঃখ হয় এবং পাশাপাশি আমি অনুরোধ করব, যেমনি ভাবে দুর্নীতি প্রতিরোধ কমিটি হয়েছে তেমনি ভাবে যেন প্রত্যেকটি উপজেলায় একটি করে অন্তর্ভুক্ত, আমি আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি যেন একটি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়, এই আমি প্রস্তাব রাখবো। সম্মানিত উপস্থিতি, কথা বাড়াবো না, আসুন বেগম রোকেয়া যেমনি ভাবে শিক্ষার জন্য, নারী জাতির অগ্রগতির জন্য নিজের জীবনকে তিল তিল করে বিলিয়ে দিয়েছেন, অনুরূপ ভাবে আমরা নারী শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকল নারীদের সম্মান দেখিয়ে বাংলাদেশের সকল নারীদের প্রতি আমি আমার সম্মান জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন আমাদের পুরস্কারের পালা। আমি এক একটা নাম রাখি, তারা এখানে আসে পুরস্কার নেবে। প্রথমে আমাদের অর্থনৈতিক ব্যবসা সফল অর্জনকারী নারী, এই নারী হলো 2টা মেয়ে, বিধবা নারী, 2টা মেয়ে এমবিবিএস ডাক্তার। ইনি কষ্ট করে 2টা মেয়েকে এমবিবিএস ডাক্তার, এই জন্য তিনি সফল নারী। উনি আসেন না, ইনি বগুড়াতেও ফার্স্ট হয়েছে, বগুড়াতে পুরস্কার আনতে। আচ্ছা, আর ইনি হলো অর্থনীতি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বুঝছেন। এনজিও পরিচালিত একটা প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে। নিচের দিকে করেন, পরেরটা হচ্ছে আমার নাম লাবণী। মহিলা বিষয় সমাজ উন্নয়নে কাজ করছে। এটা ইংলিশে जी जी सर जी जी आगे जो